আওয়ামী লীগের ফিরে আসার যেই চান্সেসটা আছে এইটা নিয়ে আসলে সবাই খুব অ্যালার্ট। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠিত হয়েছে, ক্রান্তিকালের মোমেন্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এই চাপের একটা সরকার। আমরা মনে করি না যে কোনো নির্দিষ্ট দলের সাথে আমাদের কোনো মতবিরোধের জায়গা আছে, এটা মতবিরোধ বলা যাবে না। 2024 আসলে একটা মিশ্র অনুভূতির একটি বছর। পাঠক দর্শক বণিক বার্তায় আপনাদের স্বাগত। আজকের বিশেষ আলাপচারিতায় আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। আমরা নতুন বছরে জাতীয় নাগরিক কমিটির কী প্রত্যাশা এবং গত বছরটা কেমন গেল সব মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ গতিমুখ কোন দিকে যাচ্ছে তার কাছ থেকে আমরা সংক্ষেপে জানতে চাব। সামান্তা, বণিক বার্তায় আপনার স্বাগতম। ধন্যবাদ। 2024 বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক একটা বছর বলা যায়। এটা অলরেডি 47, 71 এর ধারাবাহিকতা, এটা একটা বড় ইয়ার বলা যায়। এখানে বছরের শুরুতে গত বছর একটা নির্বাচন হলো, তারপরে জুলাই আগস্টে একটা বড় ম্যাস আপরাইজিং হলো। বলা হয় বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় গণ অভ্যুত্থান এবং সেখানে তরুণরা আপনারা নেতৃত্ব দিয়েছেন। সব মিলে 2024টা বাংলাদেশের জন্য, আপনাদের জন্য, সবার জন্য কেমন ছিল যদি সংক্ষেপে বলতেন? 2024 আসলে একটা মিশ্র অনুভূতির একটি বছর এবং বছরের শুরুতেই ইয়াং জেনারেশন শুধু না, পুরো দেশব্যাপী একটি হতাশার ছায়া ছিল। 7 জানুয়ারির নির্বাচনটার পরে এখানে গণতন্ত্রকামী, কল্যাণকামী যতগুলো মানুষ আছে তাদের মধ্যে এক ধরনের হতাশা ছিল যে আর বোধ হয় এদেশে আর কোনো কিছুই করা সম্ভব নয়। অনেক ইয়াং জেনারেশনে অনেকে যারা বাংলাদেশ নিয়ে চেষ্টা করছিল যে নিজেদের জায়গা থেকে নিজেরা যে বিষয়ে পড়াশোনা করছেন, যে বিষয়ে গবেষণা করছেন, সেই মানুষগুলো আসলে বিদেশে চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। অনেকেই আর কোনো আশা পাচ্ছিলেন না এখানে নতুন করে আর কোনো কিছু করা সম্ভব। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও একটা হতাশার একটা চাদর ছিল। এবং জানুয়ারির পরে হুট করেই যখন আমরা দেখলাম যে জুনে এবং জুলাইয়ে আমরা যখন দেখলাম যে ছাত্রদের আন্দোলনটা আসলো, কোটা আন্দোলনের মাধ্যমে হলো আমাদের মধ্যে একটা আশার সঞ্চার হতে শুরু করে। আমরা এর আগেও কোটা আন্দোলন দেখেছি, কিন্তু এবার একটা মনে হয় যেন একটু অন্যরকম লাগছিল সবার কাছে। কারণ এবারে ছাত্রদের যে বলার ভঙ্গি, তাদের যে কর্মসূচি এবং সেই সাথে তাদের যে প্ল্যানিং এবং একটি কোটা সংস্কারের ব্যাপারে তারা যে আর ফিরে আসবে না, এবং তারা একটা পর্যায়ে আমরা দেখেছি যে এটা নির্বাহী আদেশ বা আদালতের উপরে যে চাপিয়ে দেওয়া, এই কথাটারও, এই বিষয়টারও বিরোধিতা করছে। তখন আমরা বুঝেছি যে এই ছাত্ররা যারা এই আন্দোলনে আছেন এবং সারা দেশের ছাত্ররা পলিটিক্যালি ওই ম্যাচিওর, ওই পরিণতি লাভ করেছেন যেটা আসলে আমরা 18 সালের পরিক্রমে ওভাবে দেখিনি। এবং 24 সালে এসে তাদের ওই পরিণত অবস্থানটা তারা ব্যক্ত করতে পেরেছেন। সেই সাথে আমরা দেখি যে সকল ধরনের মানুষকে ইনক্লুড করার জন্য, একসাথে করার জন্য তাদের যে কর্মসূচিগুলো ছিল, বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, এই ধরনের কর্মসূচির মাধ্যমে পুরো দেশের মানুষকে তারা কানেক্ট করতে পেরেছিল। এবং একটা পর্যায়ে যদিও ব্যানারের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু এই ব্যানারের নেতৃত্বে পুরো আপামর জনসাধারণ কানেক্ট হয়ে যায়। এবং বৈষম্য বিরোধী, আমাদের দেশে আসলে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে ফ্যাসিস্ট যে খুনি হাসিনা, তার যে আক্রমণ, একদমই নমনীয় না হওয়ার যে মনোভাব এবং তার যে সম্পূর্ণ তার চেহারা একদম পুরোপুরি প্রকাশিত হয়ে পড়ে বাংলাদেশের মানুষের সামনে। এবং বাংলাদেশের মানুষ তখন সিদ্ধান্ত নিয়েছে যে আর 1 মিনিটও তাকে রাখা যাবে না। কিন্তু একটা সময়ের পরিক্রমে আমরা 5 আগস্ট দেখতে পেয়েছি যে হাসিনা পলায়ন করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আবার অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এবং আমাদের বাংলাদেশে আমরা যেটা দেখি যে ইয়াং ফোর্সকে আসলে সামনে নিয়ে আসা হয় না রাজনৈতিকভাবে, কিন্তু আমরা ছাত্র উপদেষ্টা, 3 জন ছাত্র উপদেষ্টা পেয়েছি। এবং এই ছাত্র উপদেষ্টাদের এবং সকল ছাত্রদের সম্মিলিত একজন যিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও সরকার প্রধান হিসেবে, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এবং সেই পরিপ্রেক্ষিতে একটি দেশে একটা তরুণ জনগোষ্ঠীর একটা পার্টিসিপেশন আমরা সরকারে দেখতে পাচ্ছি এবং সেই সাথে তরুণ জনগোষ্ঠীর রাজনৈতিক শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে
দুইটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তরুণদের দ্বারা পরিচালিত হচ্ছে। একটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি অভ্যুত্থান পরবর্তী একটি অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, এবং সেই সাথে আমরা দেখলাম যে এই সব কিছু মিলিয়ে এই যে একদম জানুয়ারির থেকে ক্রম যেই ইতিহাসটা আছে সব কিছু মিলিয়ে আমরা দেখলাম যে দ্য ইকোনমিস্ট বর্ষসেরা একটি উপাধি দিয়েছে বাংলাদেশকে, এবং তারা যেই ক্রাইটেরিয়াগুলো বেছে নিয়েছে এখানে প্রত্যেকটা ক্রাইটেরিয়া আসলে বাংলাদেশকে তারা চয়েস করেছে, যে বাংলাদেশের তরুণ শক্তির উত্থান, বাংলাদেশের রাজনৈতিক যে আকাঙ্ক্ষার উত্থান, সব কিছু মিলিয়ে আসলে আমরা এই খেতাবটাকে বাংলাদেশের জন্য পারফেক্ট মনে করছি। তো এই সব কিছু মিলিয়ে আসলে এই বছরটা ঘটনাবহুল। গত বছরের শেষ কয়েক মাস অন্তর্বর্তী সরকার ফাংশন করতেছে। অন্তর্বর্তী সরকারের এই কয়েক মাসের মূল্যায়নটা আপনারা কীভাবে করবেন? কতটুকু সফল, কোন জায়গায় ব্যর্থ হয়েছে বা একটু খামতি আছে? অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠিত হয়েছে এটি একটি খুবই ক্রান্তিকালের মোমেন্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং একটি খুবই উচ্চ চাপের একটা মানে সরকার, এবং সেই জায়গা থেকে বলতে গেলে এই ক্রিটিক্যাল মোমেন্টটা ডিল করার জন্য আমরা হয়তো আশা করতেই পারি যে আরও বেশি আমরা কেপেবল মানুষ হয়তো আমরা পেতেই পারি। কিন্তু আমরা মনে করি যে অভ্যুত্থানের স্পিরিট যার মধ্যে কাজ করবে, দেশপ্রেম যার মধ্যে কাজ করবে, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সম্ভাবনা, এই আকাঙ্ক্ষাগুলো যার মধ্যে কাজ করবে, তার ক্যাপাবিলিটি যাই হোক না কেন, তারা দেশপ্রেম দিয়ে এটাকে উতরে যাবেন। এখন এই মুহূর্তে যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের মধ্যে অনেকেরই আমরা দেখেছি যে তাদের কার্যক্রমের ক্ষেত্রে তাদের ওই বিপ্লবী স্পিরিট আছে, তারা কাজ করার চেষ্টা করছেন। যদিও আমরা এটাকে আমাদের স্বীকার করতেই হবে, বাংলাদেশের যেই কাঠামোটা আছে, রাজনৈতিক কাঠামো এবং এখানকার যে রাষ্ট্রীয় কাঠামো, এই রাষ্ট্রীয় কাঠামো সুচারুরূপে একটি ধ্বংস করা কাঠামো, এবং এটা এমন না যে বাংলাদেশের মানুষ তার ট্যাক্স পে করেনি, বাংলাদেশের মানুষ তার যেই কাজটা করার কথা, রাষ্ট্রের প্রতি যেই দায়িত্ব পালন করার কথা নাগরিক হিসেবে, এই দায়িত্ব পালন করেনি বিধায় এই কাজটা হয়েছে। এই রাষ্ট্রীয় কাঠামো পুরোপুরি ধ্বংস করা হয়েছে এক ব্যক্তির শাসন এবং একটি দলের শাসনকে পারপাস সার্ভ করার জন্য। যেহেতু বাংলাদেশের আসলে ছাত্র জনতার একটি অভ্যুত্থান ঘটেছে, একটি বিপুল আশা আকাঙ্ক্ষার সম্মেলন আছে, এই আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে কিছু কিছু কাজ চাইবো যে তারা যাতে করতে পারেন। প্রথমত দ্রব্যমূল্যের জায়গাটা তাদেরকে অবশ্যই দেখতে হবে। দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে না থাকে, যেই সরকারই হোক, এটা যত বড় অভ্যুত্থান, যত বড় বিপ্লবী সরকারই হোক না কেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না থাকলে অবশ্যই বাংলাদেশের মানুষের যেই চাপ, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার চাপ তাদেরকে পোহাতে হবে। সেই সাথে পরিবহন একটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যে পরিমাণ মানে শহরগুলোতে যেই পরিমাণ যানজট আছে, এই যানজটে বাংলাদেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত, এবং এই জায়গাগুলো যদি বাংলাদেশের যেই অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে এই সিম্পল এবং খুবই ন্যূনতম জায়গাগুলো আসলে তাদেরকে দেখতে হবে। এই জায়গাগুলো দেখলে আমার কাছে মনে হয় যে তারাও কিছুটা সময় পাবেন যে কাঠামো আছে এই কাঠামোর কিছু উল্লেখযোগ্য সংস্কার করার জন্য। 2024 যেভাবে হতাশা নিয়ে শুরু করেছিল, 2025 অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছে, এবং সেই আশা আকাঙ্ক্ষা পূরণের দায়ভার কিন্তু এই যে পলিটিক্যাল গ্রুপ আকারে বা একটা প্রেশার গ্রুপ আকারে জাতীয় নাগরিক কমিটির উপরেও অনেক বর্তায়। সো 2025-এ অনেক সংস্কারের দাবি আছে, অনেকে নির্বাচন চাচ্ছে, ভোটাধিকার চাচ্ছে, অনেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চাচ্ছে। সো সব মিলিয়ে যে বিশাল যে প্রত্যাশার চাপ, কোনগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন? বিশাল প্রত্যাশার চাপ আছে, এটা সত্য, এবং বাংলাদেশে যে রাষ্ট্রীয় কাঠামো আছে এবং রাজনৈতিক কাঠামো দুই ক্ষেত্রেই যেহেতু একটি বিকল পরিস্থিতি আছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এখানে কোনো কাঠামোই আসলে সেভাবে ফাংশন করে না। যেহেতু ফাংশন করে না, সকলকেই যার যার জায়গা থেকে ফাংশন করানোর জন্য নীতিমালা প্রণয়ন এবং উদ্যোগ গ্রহণ প্রয়োজন, নানান মাত্রায় উদ্যোগ গ্রহণ প্রয়োজন, সেটা ব্যক্তি জায়গা থেকে শুরু করে সকল মাত্রায়। এবং এখানে 2025-এর যে আমাদের আকাঙ্ক্ষা থাকবে, কয়েকটি আকাঙ্ক্ষা আসলে না বললেই না। প্রথমত হচ্ছে এখানে সংস্কারের যে আলাপগুলো আসছে, এখানে রাষ্ট্রীয় সংস্কারের কথা আমাদের যেমন বলতে হবে, আমাদের রাজনৈতিক সংস্কারের কথাও বলতে হবে, আমাদের ব্যক্তির সংস্কারের কথাও বলতে হবে। বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের না পাওয়ার ক্ষোভ আছে, এবং হচ্ছে বাংলাদেশের মানুষের যে ধরনের আসলে জীবন জীবিকা মানে না পাওয়ার যে জীবন জীবিকা তার আছে, সেই জীবনের মধ্য দিয়ে তার বিভিন্ন ধরনের চরিত্রের স্খলন ঘটেছে।
সেই জায়গা থেকে আমরা মনে করি যে শুধু রাষ্ট্রীয় সংস্কার না, রাজনৈতিক সংস্কার না, ব্যক্তির সংস্কারও প্রয়োজন। সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশের একটি নতুন ধাপে উত্তরণ করা প্রয়োজন। বাংলাদেশের মানুষকে বারবার বলতে হবে যে বিভাজিত না হলেই একমাত্র বাংলাদেশের জন্য আমাদের কাজ করা সম্ভব। বাংলাদেশকে পুনর্গঠনে যে কথাটা আমরা বারবার বলছি সেটা করা সম্ভব শুধুমাত্র যদি আমরা নিজেদের মতপার্থক্য এবং রাজনৈতিক মতপার্থক্য, সেই সাথে রাষ্ট্র কাঠামো কি হওয়া উচিত এটার মতপার্থক্যে আমরা উতরে যেতে পারি। কথা ছড়িয়ে যাওয়ার জন্য বাংলাদেশের যেই মানুষের যে সহজাত প্রবৃত্তি আছে, সহজাত ভাষা আছে, সেটাকে ব্যবহার করে আমাদের দেশের সংগঠকরা কাজ করবেন। এবং আমরা মনে করি যে শুধুমাত্র জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সংগঠনগুলি শুধু কাজ করবে, এটা একেবারেই আমাদেরকে আশাহত করবে যদি এটাই করতে হয়। আমরা মনে করি এখানে যতগুলো রাজনৈতিক পক্ষ আছে তাদের সাথে বিপুল পরিমাণ মানুষ যুক্ত আছে। এই রাজনৈতিক দলগুলোকেও আসলে রাষ্ট্র পুনর্গঠনের জন্য একতাবদ্ধ হওয়ার যে জায়গাগুলো এবং বিভাজনকে দূরে সরিয়ে রাখার যে জায়গাগুলো, অন্তত এই জায়গাগুলো তাদেরকে অ্যাড্রেস করতে হবে। তাদের যে পলিটিক্যাল গ্রুমিং প্রসেস আছে এই জায়গাগুলোকে তাদেরকে অ্যাড্রেস করতে হবে। তাদের পলিটিক্যাল স্কুলিংয়ে এই জায়গাগুলো অ্যাড্রেস করা উচিত। ন্যূনতম বিভাজনের রাজনীতিকে অ্যাড্রেস করার তাদের জায়গা থাকা উচিত। তো নতুন বছরে যে প্রত্যাশা আছে আমাদেরকে, আমি বলবো যে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে তৈরি করার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমাদের শুরু করা উচিত সকল জায়গা থেকে। আপনি যেমনটা বলছিলেন যে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কিছুটা ফাটল দৃশ্যমান, আরও অনেকেই বলছেন। সো নতুন বছরের জাতীয় নাগরিক কমিটির পরিকল্পনা কি এই ফাটলটা প্রশমন করার ক্ষেত্রে? আবার আমরা নতুন বছরে আমরা শুনতেছি নতুন রাজনৈতিক দল আসবে, আপনারা ঘোষণা দিয়েছেন। সো নতুন রাজনৈতিক দল এবং নাগরিক কমিটির কর্মসূচি, এটার মধ্যে সমন্বয় কিভাবে হবে? রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা যেটা ভেবেছি যে একটা অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বাংলাদেশে। এখন এই রাজনৈতিক দল আসলে কারা হবেন, স্বভাবতই আমাদের পক্ষ থেকে আমরা বলছি অবশ্যই এখানে তরুণ নেতৃত্ব থাকা উচিত। শুধুমাত্র তাই না, আমরা বলেছি সকল অস্তিত্বশীল রাজনৈতিক দলের মধ্যে তরুণ নেতৃত্ব আসা উচিত। কেন বলেছি? কারণ আমরা বলেছি যে তরুণদের তাদের যে সৃজনশীলতা, তাদের যে এলিজিয়েন্স, তাদের যে জায়গাটা, তারা আসলে কোনো একটা নির্দিষ্ট জায়গা বন্ধক এখনো দেয়নি। কারণ আমরা একটা জেনারেশন দেখেছি পুরোপুরি যে আওয়ামী লীগের যে এজেন্ডা সেটার মধ্যে পুরোপুরি নিজেদেরকে পুরোপুরি বিলীন করে দিয়েছে। তাদেরকে আমরা ওখান থেকে এখনো বের হতে দেখছি না। কিন্তু তরুণ প্রজন্মের এই জায়গাটা এখনো আছে এবং আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আছে এটাকে আমরা মুক্তিযুদ্ধের চেতনার মতো একটা টার্মে পরিণত হতে দিতে চাই না। সেক্ষেত্রে এটাকে আরও বেশি ডিস্ট্রিবিউট করতে হবে। শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি বা আপকামিং যে কোনো দলের মধ্যে এটা কুক্ষিগত রাখতে দেওয়া যাবে না। এটাকে জনমানুষের মধ্যে রাখতে হবে, একমাত্র সেভাবে আসলে গণ অভ্যুত্থান টিকে থাকবে। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে একটা দলের পুরোপুরি একটা দলের একটা সম্পদ হয়ে উঠেছিল। এই সম্পদকে তারা নানানভাবে যেভাবে ইচ্ছা ব্যবহার করেছে, একদম মুক্তিযোদ্ধার তালিকা থেকে শুরু করে এবং কোটা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তারা মুক্তিযুদ্ধকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করেছে। আমরা চাই না যে অভ্যুত্থানকে এইভাবে কেউ ব্যবহার করতে পারুক। আমাদের একটা পুরোপুরি একটা কনসাস জায়গা আছে এবং পুরোপুরি একটা সচেতন জায়গা আছে যে অভ্যুত্থানকে অবশ্যই জনমানুষের কাছে রাখতে হবে। তার মানে নতুন পার্টিটা যেটাই হোক না কেন তাকে অভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে হবে, তাকে অভ্যুত্থানের মধ্যে থেকে উঠে আসা একটি দল হতে হবে ঠিকই, কিন্তু অভ্যুত্থানকে সে কুক্ষিগত করবে না, এই জায়গাটাও নতুন দলকে থাকতে হবে। তার মানে নতুন রাজনৈতিক দলে আমরা তরুণ নেতৃত্ব চাইবো, অভ্যুত্থানের শক্তি চাইবো এবং চাইবো যে তারা যাতে নিজেদের সৃজনশীল জায়গাগুলো প্রকাশ করেন এবং সেক্ষেত্রে তারা সব ধরনের মতকে একত্র রাখার, সব ধরনের মতকে কাজে লাগিয়ে, সব ধরনের মতকে একত্র করে বাংলাদেশের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার জন্য যেই কাজগুলো করা প্রয়োজন সেই কাজগুলো তারা করবেন। কারণ আমরা দেখেছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দল নানান পন্থায় কাজ করেন এবং ট্রুলি মধ্যমপন্থী একটি রাজনৈতিক দল আমাদের প্রয়োজন। একদম যেই দলটি বাংলাদেশের জন্য বাংলাদেশপন্থী হয়ে কাজ করবে এবং বাংলাদেশের স্বার্থে তাদের অনেক ধরনের মানুষের মিশেল করবে ঠিকই, কিন্তু কোনো এক পক্ষের হয়ে কাজ করবে না কখনো। এই ধরনের একটি আসল মধ্যমপন্থী রাজনৈতিক দল আমাদের প্রয়োজন। তো সেই সাথে আমাদের যে পরিকল্পনা জিজ্ঞেস করেছেন আপনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি অভ্যুত্থানের ব্যানার এবং একটি পবিত্র ব্যানার।
কিন্তু এই অভ্যুত্থানের ব্যানারকে আমরা মনে করি যে এটার একটি সার্বজন গৃহীত একটি রূপ আছে। ভবিষ্যতেও আমাদের আসলে ছাত্রদেরকে নানান উপায়ে নানান কারণে নামতে হতে পারে। আমরা মনে করি না বাংলাদেশে, যেটা আমাদেরকে অনেকে বোঝানোর চেষ্টা করেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আমরা পুরোপুরি এই বিষয়ে এগ্রি করি। কিন্তু এই সংস্কারের প্রক্রিয়ার মধ্যে আমরা মনে করি যে অনেক বাধাও আসবে, আমাদেরকে অনেক কিছু প্রতিরোধ করতে হবে। সেক্ষেত্রে এই যে ব্যানার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানে ছাত্রদেরকে আবার নেমে আসতে হতে পারে যে কোনো কারণে। এই কারণগুলো যেমন দেশ থেকে চলে যাচ্ছে না, এই ব্যানারের প্রয়োজনীয়তা আসলে ফুরিয়ে যাচ্ছে না। সকল ছাত্র সংগঠন সকল মত এবং পক্ষকে ধারণ করতে পারে এমন কিছু জায়গা আমাদের প্রয়োজন। না হলে দেখা যায় যে নতুন করে মানে যে কোনো আন্দোলনের সময় নতুন করে ব্যানার তৈরি করা এটা একটা কষ্টসাধ্য কাজ হয়ে দাঁড়ায়। জাতীয় নাগরিক কমিটির জায়গাটা আমরা মনে করি যে একটা জায়গা থাকা উচিত যেখানে আমাদের যে সিভিল সোসাইটি আছেন, যারা চিন্তক আছেন, যারা বুদ্ধিবৃত্তিক কাজটা করেন, তাদেরও একটা জায়গা থাকা উচিত যেখানে তারা পলিটিক্যালি তাদের অ্যাকশনটা করতে পারেন। তা না হলে যেটা হয় যে এক্সিস্টিং যে কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে তাদের যে এলিজিয়েন্স, তাদের যে বায়াসনেস, সেগুলো প্রকাশ করতে হয়। আমরা মনে করি যে এইটা বাংলাদেশের সিভিল সোসাইটির জন্য অত্যন্ত ক্ষতিকর একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে একটি কমন প্ল্যাটফর্ম দরকার যেখানে পুরো বাংলাদেশের যত বুদ্ধিবৃত্তিক কাজ যারা করেন এবং কাজ করতে চান, সেই পলিটিক্যাল গ্রুমিংটাও যাদের প্রয়োজন, সেই জায়গার একটা পাথে হয়ে থাকবে জাতীয় নাগরিক কমিটি। এমন একটি জায়গা জাতীয় নাগরিক কমিটির তৈরি হওয়া প্রয়োজন। আর ছাত্রদের জন্য, ছাত্রদের মাঠের কাজটা করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রয়োজন। অভ্যুত্থান হলো প্রায় 5 মাস হলো, শহীদদের তালিকা এবং হতাহতদের তালিকা এখন সম্পূর্ণ হয়নি। এতে সরকারের দায় আছে, সাথে অভ্যুত্থানের শক্তি হিসেবে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায় আছে। এটাকে আপনি কীভাবে দেখেন? দায় অস্বীকার করা যাবে না, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা এটাও লাস্ট যে প্রোগ্রাম মার্চ ফর ইউনিটি, এখানেও আমরা দেখলাম তারাও এই দায়িত্বটা ফিল করেছেন যে একটা কাজ অসম্পূর্ণ ছিল ঘোষণাপত্রের, এবং একটা অসম্পূর্ণ কাজের জন্য তারা অনেক প্রতিকূলতা পেরিয়েও ঘোষণাপত্রটা ডিক্লেয়ার করার জন্য যেই আয়োজন সম্পন্ন করা প্রয়োজন তারা সেটা করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু অভ্যুত্থানের শক্তি, তাদের উপরে আশা আকাঙ্ক্ষা আছে, তাদের উপরে দায়িত্ব অর্পণ করা আছে, এবং এই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হবে। তাদেরকে পরিণত হওয়ার জন্য যেই কাজগুলো করা প্রয়োজন সেই কাজগুলো আসলে করে যেতে হবে। বাংলাদেশে স্থানীয় সরকার থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় সরকারের এই যে লিঙ্ক আপটা, এই জিনিসটা আসলে খুব বেশি মানে সময়োপযোগী না এবং জনমুখী না। একটা তথ্য সার্কুলেট হতে বা এই তথ্যটা নেওয়ার জন্য অনেকগুলো প্রতিকূলতা ছিল। সেই সাথে বলবো আমি যে এখানে আওয়ামী দোসররা এখানে একটা ভয়াবহ ভূমিকা পালন করেছে আমাদের এই কাজটা দেরি হওয়ার জন্য, এবং তারা তো এটা জানে যে শহীদ এবং আহতদের এই যে পুনর্বাসন এবং হচ্ছে তাদের যে পরিবারের দেখভাল করার যে জায়গাটা আছে এবং তাদের যে চিকিৎসার জায়গা আছে, এই জায়গাগুলো প্রশ্নবিদ্ধ হলেই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জায়গাটাও নিশ্চিত করা যাবে। আপনারা এক বা একাধিক রাজনৈতিক দলের কথা বললেন, নতুন রাজনৈতিক দল কি ভ্যালু অ্যাড করবে? দেশে তো অনেকগুলো পলিটিক্যাল পার্টি অলরেডি আছে। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, বিভিন্ন মতের এক একটি রাজনৈতিক দল আছে, এবং কিছু কিছু রাজনৈতিক দল আছে তারা মধ্যমপন্থী বলে নিজেদের দাবি করেন। কিন্তু আমরা যখন দেখি যে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে, তখন তাদেরকে আমরা কম্প্রোমাইজ করতে দেখি। আমরা চাই যে এমন একটি রাজনৈতিক দল আসুক যারা তাদের রাজনৈতিক শক্তি সম্পর্কে ওয়াকিবহাল থাকুক, যাতে করে কোনো ধরনের চাপে, বৈশ্বিক চাপে বা অভ্যন্তরীণ চাপে তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার সাথে তারা কম্প্রোমাইজ না করবে। তো এই ধরনের রাজনৈতিক দলটা কেমন হতে পারে? এখানে কয়েকটা বিষয়, যে আওয়ামী লীগের বিচার চাওয়ার যে প্রক্রিয়া এবং আওয়ামী লীগের বিচার সম্পর্কে সচেতন থাকার যে প্রক্রিয়া, এবং আমরা এটাও কিন্তু বলেছি যে বিচারিক প্রক্রিয়ার সাথে অবশ্যই রিকনসিলিয়েশন প্রসেস থাকতে হবে। তো সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে যেই নতুন দলটি আসবে তারা আলাদা হবে কয়েকটি জায়গায়। আওয়ামী লীগের বিচার কার্য একদম সম্পন্ন হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তারা আপোষহীন থাকবে, এবং এখানে রিকনসিলিয়েশন প্রসেস যদি থাকেও সেই প্রসেসটা কতটুকু যৌক্তিক এবং সেই প্রসেসটা পুরোপুরি ফলো আপের মধ্যে থাকা, এই জায়গাগুলোও তারা আপোষহীন থাকবে। দ্বিতীয়ত, সংস্কারের ক্ষেত্রে এখানে তাদের নিজেদের, আমরা যেহেতু বলছি যে অস্তিত্বশীল যে কোনো রাজনৈতিক দলের সংস্কার লাগবে,
তারাও নিজেদেরকে সংস্কার করেই শুরু করবে। সংস্কারের বাংলাদেশে যেই কাঠামোগত সংস্কারের জায়গাগুলো, সেই কাঠামোগত সংস্কারের জায়গায় তারা ন্যূনতম জায়গায় তারা আপোষহীন থাকবেন। এবং আরেকটা বিষয়, নতজানু যে পররাষ্ট্রনীতি বাংলাদেশের আছে, যেটার জন্য বাংলাদেশের মানুষকে আজকে 53 বছর ধরে পোহাতে হচ্ছে, সেই নতজানু পররাষ্ট্রনীতির বিরুদ্ধে তারা কথা বলবেন। এবং তারা একটা বাংলাদেশের জন্য একটু যৌথতা এবং সমতার ভিত্তিতে কী ধরনের পররাষ্ট্রনীতি হতে পারে সেটা বাংলাদেশের সকল মানুষের সামনে তারা ম্যানিফেস্টো আকারে দান করবেন। এটা শুধু পার্লামেন্টে গিয়ে ঠিক করার ব্যাপার না। বাংলাদেশের মানুষের যেহেতু এই বিষয় নিয়ে আবেগ আছে, অনুভূতি আছে, তাদের কাছে যেতে হবে, তাদের কাছে শুনতে হবে কী ধরনের পররাষ্ট্রনীতি তারা চান। সকল ধরনের রাজনৈতিক পক্ষকে একসাথে নিয়ে কাজ করার যেই ইন্টেনশন, এই ইন্টেনশন এই রাজনৈতিক দলের, আপকামিং যে কোনো রাজনৈতিক দলের থাকতে হবে। আপনি সংস্কার কথা বলেন, সংস্কারের ক্যানভাস অনেক বড় এবং আপনারা অনেকেই বলছেন যে আগে সংস্কার তারপর নির্বাচন। এখন সংস্কার তো অনেক 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 দাবি, আমরা কতটুকু সংস্কার করব? আপনারা কি সবগুলো সংস্কার শেষ হয়ে তারপর নির্বাচনে যাবেন, নাকি আমরা মিনিমাম কোন সংস্কারগুলা ম্যান্ডেটরি বলে মনে করেন? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে একটি চলমান প্রক্রিয়া, একটি বড় ক্যানভাস, একটা বড় প্রজেক্ট যে বাংলাদেশের টোটাল সংস্কার। আমরা অবশ্যই এই বিষয়ে আমাদেরকে সকলকে ওয়াদা করতে হবে, সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। বাংলাদেশের টোটাল সংস্কার পর্যন্ত আমরা সংস্কারের নামটা ভুলে যাব না, সংস্কার শব্দটা ভুলে যাব না। কারণ আপাত কিছু সংস্কার দিয়ে এখানে হয়তো একটা ভালো পরিস্থিতি, দেশের মধ্যে একটি স্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করা সম্ভব। কিন্তু বাংলাদেশের যে একটি 53 বছরের যেই জার্নি আছে, বাংলাদেশের যেই ক্ষত আছে বাংলাদেশে, এটাকে সারিয়ে তোলার জন্য ব্যান্ডেজ একমাত্র, উপরিতলের ব্যান্ডেজ কোনোভাবে এটা গুরুত্বপূর্ণ না। আমাদের আসলে এখানে আরেক জায়গা থেকে ধরেন, মানে এটা কিভাবে বলবো, সার্জারির জায়গা থেকে যদি বলি যে আমাদের অন্য জায়গা থেকেও এখানে সাপোর্টটা দিতে হবে, ক্ষতটাকে ফিল আপ করতে হবে। এবং এই ফিল আপটা যাতে হিল হয় সেটার জন্য আমাদেরকে নানান ধরনের প্রসেস। এখন ক্ষত ফিল আপ আপনি কি দিয়ে করবেন? ক্ষত ফিল আপ করা উচিত এই ক্ষেত্রে সকল ধরনের রাজনৈতিক দল ও মত যারা আছে এবং সকলকে নিয়ে যেই সংস্থাগুলো আছে, এখানে নানান ধরনের বাংলাদেশের মানুষের জন্য জনমুখী কাজ করার জন্য অনেক ধরনের সংস্থা আছে। এই সংস্থাগুলোকে তো পুরোপুরি দলীয়করণ করা হয়েছে। এই সংস্থাগুলো যখন ঠিক করা শুরু হবে, মানুষ এটার সুফল পেতে শুরু করবে। আরও আছে হচ্ছে সাংবিধানিক সংস্থা। সাংবিধানিক সংস্থার সংস্কার ছাড়া আমরা আসলে নির্বাচনের কথা কীভাবে ভাবতে পারি? কারণ এই সংস্থাগুলো তো এতদিন কাজ করেছে আওয়ামী লীগকে জিতানোর জন্য, তাদের টোটাল ফাংশনারি এখন হচ্ছে এক দলকে জিতানোর ফাংশনারি আছে। এই কাজগুলো যখন করব, তাহলে আপনার গ্যাপটা ফিল আপ হতে শুরু করে, যে রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে উঠবে, তাদের যেই ছড়িয়ে যাওয়ার যে প্রবণতা, সেটা দিয়ে আসলে টেকসই সংস্কার সম্ভব। কারণ আমরা মনে করি একজন নারী যে শুধুমাত্র তার যে বলয়, সে তার মধ্যেই আবদ্ধ, সেই মানুষটাও আসলে বুঝুক যে বিচার ব্যবস্থা কেন সংস্কার হওয়া প্রয়োজন, বিচার ব্যবস্থা যে স্বাধীন নয়, এই জায়গাটা তার মতো করেই সে বুঝুক। যেই মানুষটা আসলে ঠেলাগাড়িটা ঠেলে, যে মানুষটা আসলে কষ্টটা করে, যে মানুষটা চাটা বানায়, সেই মানুষটাও যাতে বুঝে যে বাংলাদেশে কি কি জায়গা, সহজ কথায় তার ভাষাই বুঝুক, কিন্তু সহজ কথায় যাতে বুঝে যে কোন কোন জায়গায় পরিবর্তনটা না হলে বাংলাদেশটা আর চলবে না। তাহলে তাদেরকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নটা দেখতে পারি। বিএনপি সহ বেশ কয়েকটি দল নির্বাচনী রোডম্যাপের দাবি জানাচ্ছে বারবার অন্তর্বর্তী সরকারের। আপনাদের এই দাবির সাথে মতবিরোধের জায়গাটা কোথায়? আমরা মনে করি না যে কোনো নির্দিষ্ট দলের সাথে আমাদের কোনো মতবিরোধের জায়গা আছে। এটা মতবিরোধ বলা যাবে না। এবং তারা যদি বলতে চান সেটা তাদের সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বলবেন। কিন্তু আমরা মনে করি যে যেহেতু জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল নয়, তাহলে তাদের সাথে দলীয় মতপার্থক্য, দলীয় মতবিভেদ এটা করা সমীচীন না। কারণ আমরা মনে করি উই আর মোর দ্যান দ্যাট। এবং অভ্যুত্থানের ব্যানার হিসেবে আমাদের কাজ হচ্ছে সকলকে ধারণ করতে পারা। এবং সেই ক্ষেত্রে যারা এই জায়গাগুলোতে রোডম্যাপ চাচ্ছেন, আপত্তি জানাচ্ছেন, রোডম্যাপ অবশ্যই দিতে হবে, কিন্তু যারা আপত্তি জানাচ্ছেন সিরিয়াসলি, তাদেরকেও ধারণ করতে পারা আসলে এই প্ল্যাটফর্মগুলোর কাজ। আমরা মনে করি যে এইটা একটা অ্যাবভ অল রাজনৈতিক সমীকরণের উপরে দাঁড়িয়ে আছে এই দুটো প্ল্যাটফর্ম। সো যদি কোনো মতবিরোধ, কোনো ধরনের দ্বৈরথ এবং হচ্ছে কোনো ধরনের পার্থক্য যদি থেকে থাকে, সেটা মিটিগেশন করা প্রয়োজন। এবং মিটিগেশনের মাধ্যমে আসলে দেখতে হবে যে আমাদের কমন গ্রাউন্ডগুলো কি, এবং সেটা খোঁজার
প্রক্রিয়া কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবলম্বন করতে দেখেছি এই ঘোষণাপত্রের মাধ্যমে, কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের আনকমফোর্ট আছে। এই আনকমফোর্ট আমরা মনে করি যে যেই অভিজ্ঞতা দিয়ে আসলে তারা গিয়েছেন এবং আওয়ামী লীগের ফিরে আসার যেই চান্সেসটা আছে এইটা নিয়ে আসলে সবাই খুব অ্যালার্ট। কিন্তু আমরা বলতে চাই যে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আসলে এই সচেতন থাকতে চাই। আমরা আওয়ামী লীগকে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে না আসলে তাদেরকে আমরা ফেরত আসতে দিব না, এই জায়গাটা আমাদেরকে অবশ্যই একমত হতে হবে। কিন্তু এখানে যদি আমরা মনে করি যে একজন আরেকজনকে অবিশ্বাস করতে শুরু করি এবং এক পক্ষ আরেক পক্ষকে অবিশ্বাস করতে শুরু করি, তাহলে আসলে ভাঙনের প্রক্রিয়াটা বা দ্বৈরথের প্রক্রিয়াটা শুরু হয়। আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি উভয় প্ল্যাটফর্মের জায়গা থেকে আমরা মনে করি যে উই আর এনকম্পাসিং অল দ্য পক্ষ যারা আছেন সকলকে নিয়ে আসলে কাজ করতে হবে। এটার মুডে এই দুইটা পক্ষই আছে, দুইটা প্ল্যাটফর্মই আছে। কিন্তু সেই ক্ষেত্রে যে আলাপগুলো আসছে আমরা মনে করি এগুলো হচ্ছে প্রয়োজনীয় ডিসকাশন, এবং প্রয়োজনীয় ডিসকাশনের মধ্যে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে কথা হতে পারে, প্রক্রিয়া নিয়ে কথা হতে পারে, কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে তো আসলে আলাপ করার কোনো আর সুযোগ নেই। কারণ বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই আলাপগুলো আসলে ফয়সালা করে ফেলেছে যে বাংলাদেশের কোনো সংস্থা কাজ করে না, যেই সংস্থাগুলো পাবলিকের ট্যাক্সের টাকায় চলে সেই সংস্থাগুলো তো বাংলাদেশের জন্য কাজ করে না। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, এই বিষয়ে তো একমত হতে হবে। এবং বাংলাদেশের ওয়ালে ওয়ালে গ্রাফিতিতে যে বলা হয়েছে যে রাষ্ট্র সংস্কার লাগবে, এই বিষয়ে তো আসলে দ্বিমত করার কোনো সুযোগ নেই। তাহলে সাংবিধানিক সংস্থাগুলোর যদি সংস্কার না হয় তাহলে যে একটা আমরা ভালো নির্বাচন পেতে যাচ্ছি না, এই বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমরা মনে করি কিছু কমন গ্রাউন্ডে আমরা আসলে আলাপ আলোচনার মধ্যে যেতেই পারি, কিন্তু আমরা দেখেছি যে এখানে পলিটিক্যাল রেটরিকের মাধ্যমে নানান ধরনের উত্তেজক পরিস্থিতির মাধ্যমে আসলে একটা দ্বৈরথ ক্রিয়েট করা, একটা কনফ্লিক্ট ক্রিয়েট করার একটা প্রচেষ্টা চলছে। আমরা মনে করি এই দুইটা প্ল্যাটফর্মই অ্যাবভ দ্যান দ্যাট। নতুন রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা সবার মধ্যে দেখা যাচ্ছে। নতুন রাজনৈতিক দল হলে আপনার অবস্থান কি হবে? রাজনৈতিক দলে আপনি কি জয়েন করবেন কিনা, আরেকটা হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন কিনা। নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে আপনার পলিসি কি হবে, পরিকল্পনা কি হবে, ম্যানিফেস্টো কি হবে? খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে তরুণদেরকে আসলে এই ধরনের প্রশ্নের মধ্য দিয়ে যাওয়া উচিত, যাতে করে তাদের রাজনৈতিকভাবে তার পরিণত হয়ে ওঠে। যেই রাজনৈতিক দলে আসুক, সাংগঠনিক প্রক্রিয়ায় যুক্ত থাকাটা এবং নিজেদেরকে জনগোষ্ঠী হিসেবে ডেভেলপ করার জন্য যেই মাঠের কাজগুলো করা প্রয়োজন, যে গ্রুমিংয়ের মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যাওয়া প্রয়োজন, যারা একটু পিছিয়ে আছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সাথে যে কর্মশালা করা প্রয়োজন, সব কিছু মিলিয়ে এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কাজগুলো যদি এই বেসমেন্ট, এখানে এটা হচ্ছে যেই ভিত্তির উপরে আসলে বাংলাদেশের সংস্কারগুলো দাঁড়াবে, বাংলাদেশের মানুষের যে পরিণত জায়গা সেই জায়গার উপর আসলে সংস্কারগুলো দাঁড়াবে। তো আমরা যখন টেকসই সংস্কার চাই, আমরা যখন চাই যে একদম ভিত্তি থেকে সংস্কারগুলো হোক, এগুলো সবই আসলে মানুষের উপরে নির্ভর করে, জনগণের উপর নির্ভর করে। যদিও এখন জনগণ শব্দটা ব্যবহার করা অনেকে মনে করছেন যে এটা আসলে ক্লিশে হয়ে যাচ্ছে, কিন্তু তারপর আসলে এটা সত্য যে বাংলাদেশের মানুষের যেই জনতার যে জায়গাটা, সেই জায়গা থেকে ওই ভিত্তিমূল থেকেই আসলে কোন ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা উৎপাটন বলেন, আবার হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলেন, সবই আসলে এই বেসমেন্ট থেকে হবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এইখানে কাজ করাটা বেশি গুরুত্বপূর্ণ। নতুন রাজনৈতিক দলে কাজ করব কি করব না সেটা আসলে সময় বলে দেবে, কিন্তু সাংগঠনিক জায়গায় যেই কাজগুলো করা প্রয়োজন, নতুন রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করার জন্য যে কাজগুলো করা প্রয়োজন, আমি মনে করি এটা আসলে যদি নিজেদের পরিস্থিতি যেমনই থাকুক না কেন, এইটা হচ্ছে ছাড়া যাবে না, এই জায়গাগুলো কাজ করতেই হবে। তরুণ সমাজকে করাপ্ট করার জন্য এই প্রক্রিয়াগুলো আছে। আমি মনে করি যে আমার জায়গাটা এই জায়গাগুলো নিয়ে কাজ করা এই মুহূর্তে আমার লক্ষ্য। যদি এই জায়গাগুলো নিয়ে একটা সিগনিফিকেন্ট পরিবর্তন আসে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করা একটা বলবো যে একটা সম্মানজনক জায়গা হতে পারে। কিন্তু আদারওয়াইজ যদি পুরনো রাজনৈতিক বন্দোবস্তেই আমি পার্টিসিপেট করি, তাহলে আমাকে জনগণ তো প্রশ্ন করবে যে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা কেন বলেছেন। তো আমাদের কাজ এই মুহূর্তে নাগরিক কমিটির জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকে এই বেসিক জায়গাগুলো নিয়ে কাজ করা। মনিবার, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।